ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। এক গভীর রাতের নিস্তব্ধতা, যখন সময়ের পাতায় জমে থাকা ধুলো সরিয়ে প্রাচীন এক কাহিনীর সূচনা ঘটে। যেন এক অদৃশ্য গল্পকার ইতিহাসের প্রতিটি বাঁক, প্রতিটি চরিত্রকে আমাদের সামনে জীবন্ত করে তুলেছেন। 1603 সাল, সুদূর ইউরোপের এক দ্বীপ রাষ্ট্র থেকে একদল বণিক সমুদ্র পাড়ি দিয়েছিল প্রাচ্যের স্বর্ণভূমি ভারতের দিকে। তাদের চোখে ছিল বাণিজ্যের লোভ, নতুন দিগন্তের স্বপ্ন। কিন্তু কে জানত এই যাত্রা কেবল পণ্য বিনিময়ের ছিল না, বরং তা ছিল একটি সুবিশাল সাম্রাজ্যের বীজ বপনের সূচনা, যা আগামী কয়েক শতাব্দী ধরে পৃথিবীর মানচিত্র বদলে দেবে। এটি কেবল ভাগ্যের লিখন ছিল না, বরং ইউরোপের তৎকালীন অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের এক অনিবার্য পরিণতি, যেখানে নতুন বাজার ও সম্পদের অনুসন্ধান ছিল মূল চালিকা শক্তি। তাদের চোখে লোভ থাকলেও সেই লোভ ছিল এক বৃহত্তর ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ, যা সাম্রাজ্যবাদের জন্ম দেবে। চলুন আজকে আমরা শুনব ব্রিটিশ সাম্রাজ্যের গল্প। এই বণিক দলই ছিল দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা 1600 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল ভারতবর্ষে বাণিজ্য বিস্তার, কিন্তু তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল আরও গভীর। ধীরে ধীরে তারা বাংলার মাটিতে তাদের শিকড় গাড়তে শুরু করে। 1651 সালে হুগলিতে এবং 1658 সালে কাশিম বাজারে তারা বাণিজ্য কুঠি স্থাপন করে, যা ছিল তাদের প্রথম পদক্ষেপ। এই সময়ে বাংলায় ব্রিটিশদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ডাচ ও ফরাসিরা। 1630 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রবেশ করলেও ব্রিটিশদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দিকে চলে যায়। ফরাসিরা 1664 সালে চন্দননগর ও চুচুড়ায় শক্ত ঘাঁটি গড়ে তুললেও ইংরেজদের সাথে 3 দফা যুদ্ধে হেরে তারাও প্রায় 100 বছরের বাণিজ্য গুটিয়ে ইন্দো চীনের দিকে পাড়ি জমায়। এই ঘটনাগুলো প্রমাণ করে ব্রিটিশদের সুদূর প্রসারী কৌশল এবং সামরিক শ্রেষ্ঠত্ব। তারা কেবল বাণিজ্য করতে আসেনি, তারা তৎকালীন মুঘল সাম্রাজ্যের পতনের ফলে শ্রেষ্ঠ ক্ষমতা শূন্যতাকে অত্যন্ত সুকৌশলে পূরণ করেছে। ভারতবর্ষের বিশাল মুসলিম মুঘল সাম্রাজ্য, যা 1526 সাল থেকে 1700 সাল পর্যন্ত প্রায় পুরো উপমহাদেশ নিয়ন্ত্রণে নিয়েছিল, তখন দুর্বল হতে শুরু করে। এরপর হিন্দু মারাঠা সাম্রাজ্য অনেক অঞ্চলে মুঘলদের স্থানচ্যুত করে। এ অভ্যন্তরীণ বিভেদ ও দুর্বলতা ব্রিটিশদের জন্য ক্ষমতা দখলের এক বিশাল সুযোগ তৈরি করে দেয়। 1757 সালের 23শে জুন পলাশীর আমবাগান এক বিষাদময় অধ্যায়ের সাক্ষী হল। বাংলার শেষ স্বাধীন নবাব সিপাহসালার নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধটি ছিল ইতিহাসের এক কালো অধ্যায়, যেখানে
বাংলার স্বাধীনতা প্রায় 200 বছরের জন্য হারিয়ে যায়। এই ঘৃণিত কলঙ্কজনক প্রাসাদ ষড়যন্ত্রের পেছনে সক্রিয়ভাবে জড়িত ছিল বিশ্বাসঘাতক মীর জাফর, জগৎ শেঠ, মাহতাব চাঁদ, উমি চাঁদ বা আমির চাঁদ, মহারাজা স্বরূপ চাঁদ, ইয়ার লতিফ, রায় দুর্লভ, ঘসেটি বেগমের ক্ষমতার লোভ। তাদের ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার আকাঙ্ক্ষা নবাবের পতন নিশ্চিত করে। বিদ্রোহের আভাস পেয়েও নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে বন্দী করার চিন্তা পরিত্যাগ করেন। বরং তিনি মীর জাফরকে ক্ষমা করে পবিত্র কোরআনে স্পর্শ করে আনুগত্যের শপথ নিতে বলেন। মীর জাফর পবিত্র কোরআন ছুঁয়ে অঙ্গীকার করেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। নবাবের এই সরল বিশ্বাস ও মানবিক দুর্বলতা তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এটি তার মানবিক দিক, তার বিশ্বাস প্রবণতা এবং সম্ভবত তার চরম হতাশার প্রকাশ। তিনি হয়তো শেষ মুহূর্তেও ঐক্যবদ্ধ থাকার একটি মরিয়া চেষ্টা করেছিলেন। 27 জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধের জন্য প্রস্তুত হয়। বেলা 8টার সময় হঠাৎ করেই নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেয়। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়ে। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল, কিন্তু মীর জাফর, ইয়ার লতিফ এবং রায় দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানে নিস্পৃহভাবে দাঁড়িয়ে রইলেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলাবারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন এবং অপর সেনাপতি মোহনলাল ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মারাত্মকভাবে আহত হন এবং মারা যান। গোলন্দাজ বাহিনীর প্রধান নিহত হওয়ার পর সিরাজউদ্দৌলা মীর জাফর ও রায় দুর্লভকে তাদের অশ্বারোহী বাহিনী নিয়ে তীব্র বেগে অগ্রসর হতে নির্দেশ দেন, কিন্তু উভয় সেনাপতি তার নির্দেশ অমান্য করেন। বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবকে পরামর্শ দেন যুদ্ধবিরতি ঘটলে বিপর্যয় অবশ্যম্ভাবী, কিন্তু সিরাজ, মীর জাফর প্রমুখের পরামর্শে পশ্চাদপসরণের সিদ্ধান্ত নেন। বিকেল 5টায় সিরাজউদ্দৌলার বাহিনী নির্দেশনার অভাবে এবং ইংরেজ বাহিনীর গোলন্দাজি অগ্রসরতার মুখে যুদ্ধবিরতি ঘোষণা করে, অর্থাৎ পরাজয় স্বীকার করে। পলাশীর যুদ্ধ কেবল একটি সামরিক পরাজয় ছিল না, এটি ছিল নৈতিকতার পরাজয়, বিশ্বাসঘাতকতার জয়। ক্ষমতার লোভে মানুষের নৈতিক অবক্ষয় এবং একটি জাতির আত্মমর্যাদার চূড়ান্ত পতন। এই ঘটনাটি ভবিষ্যতের জন্য একটি সতর্ক বার্তা হয়ে আছে যে অভ্যন্তরীণ বিভেদ এবং বিশ্বাসঘাতকতা একটি জাতিকে কতটা দুর্বল করে দিতে পারে। পলাশীর পর 1764 সালের বক্সারের যুদ্ধে বিজয়ের পর 1765 সালে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাট শাহ আলমের সাথে এলাহাবাদে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশাহ শাহ আলমের নিকট হতে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। দেওয়ানি লাভের পর ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। এ ব্যবস্থায় ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন, কিন্তু রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এর ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করল দায়িত্বহীন ক্ষমতা। এই বাক্যটি দ্বৈত শাসনের শোষণের মূলনীতিকে স্পষ্ট করে তোলে। কোম্পানি কেবল রাজস্ব আদায় করত, জনগণের কল্যাণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। দ্বৈত শাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি ছিল বাংলা 1176 বঙ্গাব্দ বা ইংরেজি 1770 খ্রিস্টাব্দে নেমে আসা ভয়াবহ দুর্ভিক্ষ, যা 76-এর মনন্তর নামে পরিচিত। দ্বৈত শাসনের আওতায় রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাভিশ্বাস ওঠার অবস্থা,
সে সময় দেশে পরপর ৩ বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই ভয়াবহ দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। ৭৬-এর মরন্তর কেবল প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল ঔপনিবেশিক শোষণের প্রত্যক্ষ ফল, যা প্রমাণ করে ব্রিটিশরা কিভাবে নিজেদের অর্থনৈতিক স্বার্থকে মানব জীবনের ঊর্ধ্বে স্থান দিয়েছিল। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি শোষণের একটি পাঠ, যা আজও উপনিবেশবাদের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। এই শোষণ ও লুণ্ঠনের মধ্য দিয়েই ১৭৬০-এর দশকে ইংল্যান্ডের মাটি থেকে শিল্প বিপ্লবের সূচনা হয়। এটি ছিল কৃষি ও হস্তশিল্প নির্ভর উৎপাদন ব্যবস্থা থেকে যন্ত্র নির্ভর শিল্প উৎপাদনে রূপান্তরের এক বিশাল প্রতীক। মানুষ আর কেবল কৃষি ও হাতের কাজের উপর নির্ভর করত না, মেশিন এবং কারখানার শক্তিতে ভর করে এক নতুন অর্থনৈতিক যুগের সূচনা হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার নানা রকম কারণের মধ্যে অন্যতম ছিল প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, কয়লা ও লোহা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতি, সাম্প্রতিক কৃষি বিপ্লবের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং শ্রমের উদ্বৃত্ততা, উন্নত ব্যাংকিং ব্যবস্থা এবং মূলধনের সহজলভ্যতা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বৃহৎ উপনিবেশিক সাম্রাজ্য ও বাণিজ্যিক সুবিধা। ঔপনিবেশিক শাসনের ফলে ব্রিটিশ ব্যবসায়ীদের হাতে প্রচুর মূলধন ছিল, যা শিল্প স্থাপনে ব্যবহৃত হয়। দৈত্য শাসন ও ৭৬-এর মরন্তরের মাধ্যমে বাংলা থেকে যে বিপুল পরিমাণ সম্পদ লুট করা হয়েছিল, তা শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় পুঁজির একটি বড় উৎস হয়ে যায়। উপনিবেশগুলো ছিল কাঁচামালের যোগানদাতা এবং উৎপাদিত পণ্যের বাজার। শিল্প বিপ্লবের ফলে উৎপাদনশীলতা ব্যাপক বৃদ্ধি পায়, পণ্য ও পরিষেবার দাম কমে যায় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, যদিও এই উন্নতি মূলত ইউরোপেই সীমাবদ্ধ ছিল। নতুন কারখানা গড়ে ওঠায় শহরায়ন বৃদ্ধি পায় এবং নতুন সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন দেখা দেয়। ১৮৫০ সালের মধ্যে ইংল্যান্ড বিশ্বের মোট শিল্প উৎপাদনের প্রায় ২০% নিয়ন্ত্রণ করত। শিল্প বিপ্লব তাই কেবল অভ্যন্তরীণ উদ্ভাবনের ফল ছিল না, এটি ছিল ঔপনিবেশিক শোষণের মাধ্যমে অর্জিত সম্পদের প্রত্যক্ষ ফসল। এটি সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তোলে, কারণ উৎপাদিত পণ্য বিক্রি এবং আরও কাঁচামাল সংগ্রহের জন্য উপনিবেশগুলো অপরিহার্য হয়ে ওঠে। এটি একটি সহজীবিতা, তবে শোষক ও শোষিতের মধ্যে। ১৮৫৮ সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং ভারত সরাসরি ব্রিটিশ ক্রাউনের অধীনে আসে, যা ব্রিটিশ রাজ নামে পরিচিত। ব্রিটিশ শাসকগণ ঔপনিবেশিক স্বার্থে ভারতে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর জন্ম দেয়। প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ব্রিটিশরা আধুনিক পুঁজিবাদী ব্যবস্থার জন্ম দেয়। ব্রিটিশরা ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে, যা মূলত তাদের নিজস্ব চিন্তা, চেতনা এবং তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। এর অন্তর্ভুক্ত ইংরেজি শিক্ষার প্রসারের ফলে ভারতীয় সমাজে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটে। তারা একদল অনুগত শিক্ষিত শ্রেণী তৈরি করতে চেয়েছিল, যারা কোম্পানির পক্ষে দোভাষী হিসেবে কাজ করবে। এই শিক্ষা ব্যবস্থা শুরুতে উচ্চ শ্রেণীর হিন্দু যুবকদের একচেটিয়া আনুকূল্য লাভ করে, ফলে মুসলিম যুবকরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং পিছিয়ে পড়ে। এটি ছিল এক ধরনের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, যেখানে কোনো দেশের সংস্কৃতির প্রভাব অন্য কোনো দেশের উপর বিস্তার করা হয়। ব্রিটিশরা নিজেদের দখলদারিত্বকে দীর্ঘায়িত করার মূল হাতিয়ার হিসেবে ধর্মকেও বেছে নেয়। ভারতীয় জাতীয়তাবাদকে বিভ্রান্ত করতে এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দ্বন্দ্বে ইন্ধন যোগায়। ১৮৭০-এর দশক থেকে ব্রিটিশরা সুপরিকল্পিতভাবে ভারতীয় হিন্দু মুসলমানদের সরাসরি সাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করতে থাকে। এই শোষণের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রতিরোধ গড়ে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে বিদ্রোহ হয়েছিল তা ইতিহাসে ফকির বিদ্রোহ নামে পরিচিত। ফকিররা ১৭৬০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন। মজনু শাহ
ভবানী পাঠকের নেতৃত্বে ফকির সন্ন্যাসীরা বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করে। তারা 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পক্ষেও যুদ্ধ করে। অন্যদিকে ইংরেজ ঔপনিবেশিক শাসন আর জমিদার শ্রেণীর অত্যাচারে নিম্নবর্ণের মুসলমানরা যখন বিপর্যস্ত ও সর্বশান্ত, তখন তিতুমীর তাদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে এগিয়ে আসেন। তিনি মুসলমান সমাজে অনুপ্রবেশ করা বিভিন্ন ধরনের কুসংস্কার দূর করতে সচেষ্ট হন। তিনি ইসলাম ধর্মের মূল বিষয়গুলো নিষ্ঠার সাথে পালন করা আর অন্য ধর্মের যেসব কুসংস্কার ইসলাম ধর্মে প্রবেশ করেছে তা বর্জন করার শিক্ষা দেন। জমিদারেরা দাড়ির উপর কর আরোপ করলে মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা তিতুমীর ও জমিদারদের মধ্যে সংঘর্ষের তাৎক্ষণিক কারণ হয়। তিতুমীর ও তার অনুসারীরা বুঝতে পারে ইংরেজ সরকার জমিদারদের স্বার্থ সংরক্ষণ করতেই বেশি আগ্রহী, তাই তারা ইংরেজ রাজত্বের অবসান ঘটিয়ে মুসলিম শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করে। 1857 সালের ঐতিহাসিক বিপ্লবের সময় ব্রিটিশরা বহু মুসলমান, বিশেষ করে আলেম ওলামা এবং ধর্মীয় নেতাকে হত্যা করেছিল। এই চাপের মুখে পড়ে ভারতীয় মুসলমানরা যখন পিছিয়ে পড়ে, তখন স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলনের মাধ্যমে ইংরেজি ভাষার নতুন নতুন জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেন এবং ব্রিটিশদের সাথে সহাবস্থান করার কথা বলেন। অন্যদিকে ভারতের ধর্মীয় আন্দোলনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি আন্দোলন ছিল দেওবন্দ আন্দোলন, যা ইসলামের মৌল বিষয়গুলো সংরক্ষণ এবং ধর্মীয় জাগরণের উপর জোর দেয়। ব্রিটিশরা শুধু ভূমি দখল করেনি, তারা মন ও মগজ দখলের চেষ্টা করেছিল শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মাধ্যমে। এর প্রতিক্রিয়ায় ভারতীয় সমাজে, বিশেষত মুসলিম সমাজে আত্মপরিচয় রক্ষার এক তীব্র সংগ্রাম শুরু হয়। এই সংগ্রাম কখনো সশস্ত্র বিদ্রোহের রূপ নিয়েছে, কখনো বা ধর্মীয় সংস্কার বা আধুনিক শিক্ষার মাধ্যমে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করেছে। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো ও শাসন করো নীতি এই বিভেদকে আরও বাড়িয়ে তোলে, যা ভবিষ্যতের বিভাজনের ভিত্তি স্থাপন করে। 1857 সালের মহাবিদ্রোহ তথা সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিশাল সংঘবদ্ধ প্রতিরোধ, যা অনেক ঐতিহাসিক স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসাবে চিহ্নিত করেন। মিরাটে শুরু হয়ে এই বিদ্রোহ সারা উত্তর ভারতব্যাপী ছড়িয়ে পড়ে। কোম্পানির 2,32,224 জন দেশি সিপাহীর অর্ধাংশই বিদ্রোহে অংশ নেয়। লর্ড ডালহৌসির সত্ত্ব বিলোপ নীতি এবং অন্যান্য উগ্র সাম্রাজ্যবাদী নীতি দেশীয় রাজ্য ও গোত্রগুলোকে ইংরেজদের উচ্ছেদ করার সংকল্পে ঠেলে দেয়, যা এই বিদ্রোহের অন্যতম কারণ। যদিও আপাত দৃষ্টিতে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, তবে এই যুদ্ধই প্রথম ভারতকে বিদেশি শাসনের কবল মুক্ত করার প্রেরণা দেয়। এই সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহের ফলশ্রুতিতে ব্রিটিশ পার্লামেন্টে 1858 সালের 2 অগাস্ট ভারত শাসন আইন পাশ হয়। এই আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয় এবং ভারতের রাষ্ট্র ক্ষমতা সরাসরি ব্রিটিশ রাজ্যের উপর ন্যস্ত করা হয়। রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসাবে ঘোষিত হন এবং গভর্নর জেনারেলের পদ ভাইসরয়ে উন্নীত হয়। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে একটি বাণিজ্যিক কোম্পানির পক্ষে এত বড় সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বিশেষ করে যখন সেই কোম্পানি এত বড় বিদ্রোহের মুখোমুখি হয়। তাই সরাসরি রাজকীয় শাসন প্রতিষ্ঠা ছিল তাদের ক্ষমতাকে আরও মজবুত ও সুসংহত করার একটি পদক্ষেপ। এটি কেবল শাসনের পরিবর্তন ছিল না, এটি ছিল ঔপনিবেশিক নিয়ন্ত্রণের একটি নতুন আরও শক্তিশালী মডেলের সূচনা। সিপাহী বিদ্রোহ ছিল একটি অগ্নিস্ফুলিঙ্গ, যা ব্রিটিশ শাসনের ভিত্তিকে কাঁপিয়ে দেয়। যদিও এটি তাৎক্ষণিক স্বাধীনতা আনতে পারেনি, তবে এটি ভারতীয়দের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং ভবিষ্যতের বৃহত্তর আন্দোলনের পথ প্রশস্ত করে। বিংশ শতাব্দীর 2টি বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের ভাগ্যে এক নতুন মোড় নিয়ে আসে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 ছিল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ। এই যুদ্ধে
ব্রিটিশদের হয়ে লড়াইয়ের সময় ১৩ লক্ষেরও বেশি ভারতীয় সৈন্য কাজ করেছিল। 49th বেঙ্গল রেজিমেন্ট হয়ে যুদ্ধে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। এই যুদ্ধের ফলে ইউরোপের প্রায় সমস্ত দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি বিনষ্ট হয়ে যায় এবং মহাশক্তিশালী উসমানীয় সাম্রাজ্য সহ কয়েকটি বড় সাম্রাজ্য ভেঙে পড়ে। ইউরোপ জুড়ে গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রসার ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র ২০ বছরের মধ্যেই আবার এক নতুন বিশ্বযুদ্ধের সূচনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩৯ থেকে ১৯৪৫ ভারত যুক্তরাজ্য দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং ব্রিটিশদের অধীনস্থ ভারতবর্ষে ৫০০ দেশীয় রাজ্য অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ ভারত আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর ১৯৩৯ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ব্রিটিশ রাজ মিত্র শক্তির অংশ হিসাবে অক্ষ শক্তির বিরুদ্ধে ব্রিটিশ কমান্ডের অধীনে যুদ্ধ করার জন্য ১.৫ লাখ সৈন্য পাঠায়। ব্রিটিশ সরকার যুদ্ধের অর্থ সহায়তায় কোটি কোটি পাউন্ড ধার্য করে। ভারতীয়রা বিশ্বজুড়ে বার্মা, উত্তর আফ্রিকা, ইউরোপ সকল অঞ্চলে লড়াই করেছিল এবং ৮৭,০০০ ভারতীয় সৈন্য এই যুদ্ধে প্রাণ হারায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও দৃঢ়তার সাথে বলেছিলেন, যদি ভারতীয় সেনাবাহিনী না থাকত তবে উভয় যুদ্ধে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা আসতে পারত না। এ দুটি বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ডও ভেঙে দেয়। উপনিবেশগুলো থেকে সম্পদ ও জনবল সংগ্রহের জন্য ব্রিটিশদের ব্যাপক নির্ভরতা তাদের দুর্বলতা প্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবগুলো বিশ্বের ইতিহাসকে গভীরভাবে পরিবর্তন করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসলিম লীগ ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করলেও ভারতের বৃহত্তম ও সর্বাধিক প্রভাবশালী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটেনকে সাহায্য করার আগে স্বাধীনতা দাবি করে এবং ১৯৪২ সালের অগস্ট মাসে ভারত ছাড়ো প্রচারণা ঘোষণা করে। এর ফলস্বরূপ তার কয়েক হাজার নেতাকে ব্রিটিশরা কারাগারে বন্দী করে। এদিকে ভারতীয় নেতা সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে জাপান ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করে, যা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসক সেনা এবং যুদ্ধে নিয়োজিত কর্মীদের জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুত করায় ১৯৪৩ সালে বাংলায় একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যায়। বিশ্বযুদ্ধগুলোতে ব্রিটিশদের বিজয় হলেও এটি তাদের সাম্রাজ্যের জন্য এক আত্মঘাতী বিজয় ছিল। যুদ্ধের অর্থনৈতিক ও সামরিক চাপ সাম্রাজ্যকে ভেতর থেকে দুর্বল করে দেয়। একই সাথে ভারতীয় সৈন্যদের আত্মত্যাগ এবং বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষে ব্রিটিশদের অমানবিক আচরণ তাদের নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে, যা উপনিবেশগুলোতে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে। এই যুদ্ধগুলো সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন ও তৎপরবর্তী ফ্রান্স তাদের অধিকাংশ ঔপনিবেশিক অঞ্চল থেকে দখল প্রত্যাহার করে নেয়, তখন ঔপনিবেশিক যুগ শেষ হয়। ব্রিটিশ সরকার ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে, যা ১৯৪২ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭ পাশ হয়। এই আইন অনুযায়ী ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে দুটি নতুন স্বাধীন অধিরাজ্য ভারত ও পাকিস্তান হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশ সরকার ৩রা জুন ১৯৪৭ সালে একটি পরিকল্পনা প্রস্তাব করে, যেখানে ব্রিটিশ ভারত বিভাগের মূলনীতি গৃহীত হয় এবং উত্তরসূরি সরকারগুলোকে অধিরাজ্যের মর্যাদা, স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্ব দেয়া হয়। এই বিভাজন মূলত ধর্মের ভিত্তিতে হয়েছিল, যার ফলে পাঞ্জাব ও বাংলা প্রদেশ দুটি বিভক্ত হয়ে যায়। ভারত সরকার আইন ১৯৩৫ এর অধীন গঠিত বাংলা প্রদেশটির অস্তিত্ব আর থাকে না। এর পরিবর্তে দুটি নতুন প্রদেশ গঠন করা হয়েছিল, যথাক্রমে পূর্ববঙ্গ, বর্তমানে আমাদের বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গ। আসাম প্রদেশের সিলেট জেলার ভাগ্য নির্ধারণ করা হয়েছিল গণভোটে। ১৮৭০ এর দশক থেকে
ব্রিটিশরা সুপরিকল্পিতভাবে ভারতীয় হিন্দু মুসলমানদের সরাসরি সাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করতে থাকে। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ 1940 সালে লাহোর প্রস্তাব পাশ করে আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি তোলে। যদিও জিন্না প্রথমে বাংলাকে অখণ্ড রাখতে উৎসাহী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের বিরোধিতায় বাংলা বিভক্ত হয়। এই বিভাজন ছিল এক রক্তাক্ত জন্ম, যেখানে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় এবং 2 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ প্রাণ হারায়। এটি ছিল ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো ও শাসন করো নীতির চূড়ান্ত পরিণতি, যা একটি নতুন ভোরের জন্ম দিলেও তার সঙ্গে নিয়ে আসে গভীর ক্ষত আর এক নতুন সংঘাতের বীজ। এভাবে 1603 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান পতন, শোষণের ইতিহাস আর আত্মত্যাগের মহাকাব্য রচিত হয়েছিল। যে সাম্রাজ্য একসময় পৃথিবীর 1/4 শাসন করত, সে নিজেই নিজের ভারে নুয়ে পড়েছিল। পলাশের বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে 76-এর মরন্তর শিল্প বিপ্লবের জন্য উপনিবেশের রক্ত শোষণ, সিপাহী বিদ্রোহের আগুন এবং 2টি বিশ্বযুদ্ধের ধাক্কা, প্রতিটি ঘটনায় ছিল এক একটি ইটের মতো, যা সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছে। এ দীর্ঘ যাত্রায় ভারতীয় উপমহাদেশের মানুষ, বিশেষত মুসলিম সম্প্রদায়, একদিকে যেমন ঔপনিবেশিক আগ্রাসনের শিকার হয়েছে, তেমনি অপরদিকে নিজেদের আত্মপরিচয় ও বিশ্বাস রক্ষায় নিরন্তর সংগ্রাম করেছে। ফকির, সন্ন্যাসী, তিতুমির, আলিগড় ও দেওবন্দ আন্দোলনের মতো নানা ধারার প্রতিরোধ এই সংগ্রামেরই অংশ। 1947 সালের স্বাধীনতা তাই কেবল ব্রিটিশ শাসনের অবসান ছিল না, বরং তা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণ ও সংগ্রামের এক জটিল পরিসমাপ্তি, যা নতুন রাষ্ট্রগুলোর জন্য রেখে গিয়েছিল এক বিশাল চ্যালেঞ্জ। ইতিহাস কেবল অতীত নয়, এটি আমাদের বর্তমানের আয়না, যা থেকে আমরা শিখতে পারি আত্মমর্যাদা, ঐক্য আর ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব। এ কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার লোভ আর বিভেদের রাজনীতি কিভাবে একটি জাতিকে দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে ঠেলে দিতে পারে এবং কিভাবে আত্মত্যাগ আর সম্মিলিত প্রতিরোধ নতুন দিগন্ত উন্মোচন করে।